জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি মোর্শেদ মিয়াজি। তীব্র শীত ও ঘন কুয়াশা উপেক্ষা করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সমাধিতে দিনভর শ্রদ্ধা জানিয়েছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা নেতাকর্মীরা। শুক্রবার সকাল থেকে রাজধানীর জিয়া উদ্যানে সর্বস্তরের মানুষের ঢল নামে। ফুলেল শ্রদ্ধা, প্রার্থনা আর দীর্ঘশ্বাসে সবাই স্মরণ করেন প্রিয় নেত্রীকে। পরে সকাল 10:30টার দিকে জিয়া উদ্যানে পৌঁছান বেগম খালেদা জিয়ার নাতনি ও তারেক রহমানের মেয়ে জাইমা রহমান। পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে ছিলেন, দাদা দাদির কবর জিয়ারত করেন তিনি। উপস্থিত ছিলেন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কুকুরের স্ত্রী সৈয়দা শামিলা রহমান সহ নিকটাত্মীয়রা। দলটির নেতাকর্মীরা বলেন, বেগম খালেদা জিয়া আপোষহীন নেতৃত্ব ও হার না মানার নীতি আগামী দিনে বাংলাদেশকে পথ দেখাবে। দেশের মানুষের দিকে তাকিয়ে উনি সবকিছু সহ্য করেছিলেন। আজকে ওনারই আন্দোলনের, ওনারই ত্যাগের, অত্যাচারের যে সহ্যশীল ছিল, উনি সেই অত্যাচার সহ্য করে আজকে গণতন্ত্রকে এগিয়ে নিয়ে গেছেন। আজকে গণতন্ত্রের দ্বার প্রান্তে বাংলাদেশ, উনি দেখে যেতে পারলেন না, এটা সবচেয়ে বড় দুঃখ। তাদের রুহের মাগফিরাতের জন্য দোয়া করেছি। আল্লাহ যেন তাদের জীবনের গুনাহ খাতা মাফ করে তাদেরকে জান্নাত নসিব করেন। ভুল ত্রুটি যা হয়েছে মানুষ হিসাবে, সেগুলো যেন আল্লাহ মার্জনা করেন। এদিকে সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সারা দেশের মসজিদে মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। জুমার নামাজ শেষে বিশেষ এই দোয়ায় অংশ নেন মুসল্লিরা। বাদ আসর গুলশানের আজাদ মসজিদে দোয়া ও মিলাদ হয়। অংশ নেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি মহাসচিব ছাড়াও দলটির শীর্ষ নেতারা এ সময় উপস্থিত ছিলেন। এ সময় বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত সহ দোয়া করা হয়। গুলশান আজাদ মসজিদের সামনেও নেতাকর্মীরা দোয়ায় অংশ নেন। এর আগে জুমার নামাজের আদায়ের পর মসজিদে মসজিদে বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনা করে দোয়া করেন মুসল্লিরা। দোয়ায় দেশ ও জাতির শান্তি, স্থিতিশীলতা এবং গণতন্ত্র রক্ষার জন্য প্রার্থনা করা হয়। এছাড়া সারা দেশের অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানেও বিশেষ প্রার্থনা করা হয়। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সারা দেশে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় নরসিংদীর শিশু একাডেমিতে মিলনায়তনে দোয়া মাহফিলের আয়োজন করেন নরসিংদী জেলা বিএনপি। এতে অংশ নেয় বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। এ সময় বিএনপি নেতারা বেগম খালেদা জিয়ার স্মৃতিচারণ করেন। এদিকে চাঁপাইনবাবগঞ্জে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সদর উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে নবাবগঞ্জ সরকারি কলেজের মাঠে দোয়া মাহফিলের বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা তার জীবনী নিয়ে আলোচনা ও তার জন্য দোয়া প্রার্থনা করেন। এছাড়া কুষ্টিয়াতেও জুমার নামাজের পর ছাত্রদলের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এই দেশ হবে রেইনবো নেশনের উদাহরণ, যেখানে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড থাকবে, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে চট্টগ্রামে প্যারেড মাঠে বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু মহামান্য সংঘরাজ ডক্টর জ্ঞানশ্রী মহাস্থবির এর স্মৃতিচারণ অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। আমির খসরু মাহমুদ চৌধুরী আরও বলেন, শান্তিপূর্ণ ও স্থিতিশীল বাংলাদেশ দেখতে চায় বিএনপি। দীর্ঘদিন ধরে দেশে অস্থিরতা চলছে। এদেশে মানুষের কল্যাণে শান্তি ফিরিয়ে আনতে সবাইকে মিলেমিশে কাজ করার আহ্বান জানান তিনি। বলেন, আগামীর বাংলাদেশ হবে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার, যে যার যার আদর্শ মতামত দ্বিমত তুলে ধরবে স্বাধীনভাবে। আগামীর বাংলাদেশে আমরা রেইনবো নেশনের মাধ্যমে সকলকে এক জায়গায় এসে একটি দেশ গড়তে চাই, যেই দেশ প্রত্যেকটি মানুষের সকল ধর্ম, বর্ণ, জাতি, সংস্কৃতি, ইতিহাস সকলের অধিকার হবে বাংলাদেশী হিসাবে।
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিভিন্ন দেশে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে শোক বই খোলা হয়েছে। এতে স্বাক্ষর করেছেন দেশগুলোতে থাকা বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকরা। মালয়েশিয়ার কুয়ালালামপুরে শোক বই খোলে বাংলাদেশ হাই কমিশন। এতে বিভিন্ন দেশের প্রতিনিধিরা স্বাক্ষর করা ছাড়াও বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর সমবেদনা প্রকাশ করেন এবং বাংলাদেশের জনগণের প্রতি সংহতি জানান। শোক বই খোলা হয়েছে জাপানের বাংলাদেশ দূতাবাসেও। 6 জানুয়ারি পর্যন্ত এতে সই করবেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা। শোক বইয়ের পাশাপাশি যথাযথ মর্যাদায় 3 দিনের রাষ্ট্রীয় শোক পালন করছে নেপাল দূতাবাসও। বাদ-জুমা কাঠমান্ডু একটি মসজিদে দোয়া মাহফিল হয়েছে। এছাড়া শোক বই খোলা হয়েছে আমিরাতের বাংলাদেশ দূতাবাসেও। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যু দেশের রাজনীতির জন্য অপূরণীয় ক্ষতি বলে মন্তব্য করেছেন কানাডার বাংলাদেশের জাতীয়তাবাদী দলের নেতারা। দেশটির পার্ক ভিউ রিসেপশন হলে আয়োজিত শোক সভা ও দোয়া মাহফিলে এসব কথা বলেন বক্তারা। তারা আরও জানান, শুধু বাংলাদেশে নয়, বিশ্বে চির অম্লান হয়ে থাকবেন বেগম খালেদা জিয়া। কানাডা বিএনপি পূর্ব শাখার সভাপতি এজাজ আক্তার তৌফিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নবী হোসেনের পরিচালনায় দোয়া মাহফিলে বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন। শোকসভায় পবিত্র কোরআন তেলাওয়াতের পাশাপাশি জিয়া পরিবারের সদস্যদের জন্য দোয়া করা হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রম চলছে পুরোদমে। মনোনয়ন বাতিল হচ্ছে অযোগ্য প্রার্থীদের। দেখা হচ্ছে প্রার্থী বিল বা ঋণ খেলাপি আছে কিনা, তবে থাকছে আপিলের সুযোগও। তথ্যে অসঙ্গতির কারণে বগুড়া 2 আসনের প্রার্থী নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তারা। এছাড়া আদালত অবমাননার অভিযোগে যথাযথ নথি উপস্থাপন না করায় কক্সবাজার 2 আসনের জামায়াত প্রার্থী ও কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল AHM হাবিবুর রহমান আজাদের প্রার্থিতা বাতিল করা হয়েছে। কুমিল্লা 1, 2 ও 3 আসনের 31 প্রার্থীর মনোনয়ন যাচাই বাছাই শেষে কুমিল্লা 3 আসনের জামাত মনোনীত প্রার্থী ইউসুফ সোহেল সহ 11 জনের মনোনয়ন বাতিল করা হয়। চট্টগ্রাম 1, 2 এবং 3 আসনে 11 জনের মনোনয়ন বাতিল করা হয়েছে। ময়মনসিংহ 1 এবং 2 আসনে 3 জনের মনোনয়ন বাতিল করেছে রিটার্নিং কর্মকর্তা। এছাড়াও টাঙ্গাইল 1 আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী মোহাম্মদ আলী সহ 3 প্রার্থীর মনোনয়ন অবৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ফরিদপুর 3 আসনে 5 প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। বাতিল করা হয় 1 জনের মনোনয়ন। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিএনপি থেকে বহিষ্কৃত ব্যারিস্টার রুমিন পারহানার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। শুক্রবার দুপুরে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শারমিন আক্তার জাহান যাচাই বাছাই শেষে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন। এই আসনে দাখিল করা 11 জন প্রার্থীর সকলের মনোনয়নপত্রই বৈধ ঘোষণা করা হয়। মনোনয়ন যাচাই শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি বলেন, দল থেকে মনোনয়ন না পাওয়ায় বিএনপির প্রতি তার কোনো কষ্ট বা ক্ষোভ নেই। দলের দুঃসময়ে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে তিনি যে দায়িত্ব পেয়েছিলেন তা নিষ্ঠার সঙ্গে পালন করেছেন বলেও দাবি করেন তিনি। 2018 সালে সংসদ ও পরবর্তী রাজনৈতিক ভূমিকায় নিজের অবস্থান তুলে ধরে তিনি বলেন, দল যখন তাকে পদত্যাগ করতে বলেছে তখন কোনো দ্বিধা না করে তা মেনে নিয়েছেন। দল নতুন নেতৃত্ব চাইলে তাতেও তার কোনো আপত্তি নেই বলেও মন্তব্য করেন তিনি। এ সময় তিনি অভিযোগ করেন তার কিছু নেতা কর্মীকে ভয় ভীতি দেখানো হচ্ছে। রুমিনেরটা কি হলো, কেন মনোনয়ন দেয়া হলো না, সেটা উনি হাসপাতালে যাবারও 2-3 দিন আগে উনি এই কথা বলেছিলেন। আমার ভাগ্যে ঠিক ওটাই ঘটছে যেটা আমার বাবার সাথে 73-এ ঘটেছিল। সো আমার বাবা তখন নৌকার জোয়ার ছিল, আর কোনো দলের জোয়ার ছিল না। আমার বাবা স্বতন্ত্র জিতেছিলেন। এখন বাংলাদেশে এই মুহূর্তের প্রেক্ষাপটে যেহেতু আওয়ামী লীগ নাই, বিএনপির একটা জোয়ার দেখা যাচ্ছে, সেখানে আমি আবার স্বতন্ত্র দাঁড়াচ্ছি। নির্বাচন নিয়ে শতভাগ আশাবাদের কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
তিনি বলেন, আসন্ন নির্বাচনে দেশের পাশাপাশি আন্তর্জাতিক মহলেও ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে। শুক্রবার দুপুরে মাগুরার নিতাই গৌর গোপাল সেবা আশ্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। শফিকুল আলম আরও বলেন, ফ্যাসিবাদী আওয়ামী লীগ এত মানুষের বিরুদ্ধে দমন পীড়ন চালালেও এখনও জাতির কাছে ক্ষমা চায়নি, ফলে তারা এই নির্বাচনে অংশ নিতে পারবে না। তিনি জানান, এই নির্বাচনে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টান সব ধর্মের মানুষ নির্বিঘ্নে ও নির্ভয়ে অংশ নিতে পারবে। এছাড়াও গুম ও খুনের সঙ্গে জড়িতদের শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল সহ দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনা হবে বলেও জানান তিনি। পাশাপাশি প্রথম আলো ও ডেইলি স্টারের ওপর হামলার ঘটনায় জড়িতদেরও বিচারের মুখোমুখি করা হবে বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। যারা যারা আওয়ামী লীগের যারা গুম খুনে জড়িত ছিলেন, পালিয়ে আছেন, সবাইকেই বাংলাদেশে এনে তাদের বিচার করা হবে। আনফর্চুনেটলি এটা খুবই ন্যাক্কারজনক এক ঘটনা ঘটেছে প্রথম আলো ডেইলি স্টারের অ্যাটাক। আমরা সেই অনুযায়ী আপনি দেখেছেন যে মোট 30 জনেরও বেশি যারা যুক্ত, ওইখানে যাদের ছবি আমরা আইডেন্টিফাই করেছি, পুলিশ করেছে, সবাইকে অ্যারেস্ট করা হয়েছে এবং সবাইকে বিচারের আওতায় আনা হবে। হাদি হত্যার 30 কার্য দিবসের মধ্যে খুনিদের গ্রেফতার করতে না পারলে সরকার পতনের আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইনকিলাব মঞ্চ। একই সাথে আগামী 7 দিনের মধ্যে এই মামলার চার্জশিট দিতে আলটিমেটাম দিয়েছে সংগঠনটি। বাদজুমায় শাহবাগে বিক্ষোভ মিছিল পরবর্তী অবস্থান কর্মসূচিতে আন্দোলনের হুঁশিয়ারি দেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। শাহবাগের এক পাশ অবরোধ করে নেতা কর্মীরা বেলা বাড়ার সাথে সাথে ভিড় বাড়তে থাকে। হাদি হত্যার বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন তারা। বাংলাদেশে পন্থী বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আলোচনা করে বিচারের দাবিতে সোচ্চার হবার কথাও জানান আব্দুল্লাহ আল জাবের। পরে মাগরিবের নামাজের পর শাহবাগ ত্যাগ করেন তারা। ওসমান হাদিরে যারা খুন করছে এই ঘটনাটারে বিভিন্নভাবে ব্যাখ্যা করে যাতে জনগণকে বিভ্রান্ত করা যায়, এখন তার একটাই তাদের মোটিভ যে জনগণকে কোন পদ্ধতিতে বিভ্রান্ত করা যায়। আমরা তাদেরকে সময় দিছিলাম কতদিন, 30 কার্য দিবস বাইধা দিছিলাম না? আজকে সেই 30 কার্য দিবসে আমাদের আর বাকি আছে 22 দিন। আমরা ওই কার্য দিবস ধরেই আগাইতেছি। সরকার কি বাইধা দিল, সরকার কি বাইধা দিল না, এই দিকে আমাদের আর ভ্রুক্ষেপ করা চলবে না। শহীদ ওসমান হাদি একজন বিপ্লবী। বিপ্লবীরা কখনো মৃত্যুবরণ করেন না বা তাদের মৃত্যু হয় না, এমন মন্তব্য করেছেন নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার এম সাখাওয়াত হোসেন। শুক্রবার বিকেলে ঝালকাঠির নলছিটি লঞ্চ ঘাটের নাম শহীদ ওসমান হাদির নামে নামকরণ অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। হাদির হত্যাকারীরা বর্তমানে দেশের বাইরে রয়েছে। সরকার তাদের ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে আন্তরিকভাবে কাজ করছে বলে জানান তিনি। উপস্থিত ছিলেন ঝালকাঠির জেলা প্রশাসক মোহাম্মদ মমিন উদ্দিন, পুলিশ সুপার মিজানুর রহমান, শহীদ ওসমান হাদির বোন মাসুমা হাদি, ভগ্নিপতি আমির হোসেন সহ সরকারের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় ব্যক্তিবর্গ। এই লঞ্চ ঘাটটা যাতে পার্মানেন্টলি শহীদ ওসমান হাদির নামে থাকে, কারণ অন্য কোনো কিছু নাম যতই দিই না কেন, এই অঞ্চলের লোকের সন্তান, এই অঞ্চলের লোকের একটা বড় স্থাপনা হচ্ছে লঞ্চ ঘাট। এখানে শত শত লোক প্রতিদিন আসে, প্রতিদিন নামে। তো কাজেই এই ঘাটটার নামটা পরিবর্তন যেহেতু আমার একটির মধ্যে ছিল, আমি করেছি। দেশের বিভিন্ন স্থানের মতো রাজধানীর চকবাজারে বিএনপির পক্ষ থেকে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠান ও শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেলে চকবাজারে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত হন চকবাজার থানার বিএনপির সিনিয়র সহ সভাপতি হাজী মোহাম্মদ টিপু সুলতান সহ দলের নেতারা। এ সময় এলাকার নিম্ন আয়ের মানুষের মাঝে 1000 কম্বল বিতরণ করা হয়। এছাড়াও বেগম খালেদা জিয়ার জন্য দলের নেতারা দোয়া ও মোনাজাত করেন। নেতারা বলেন, আগামীর দিনে বেগম খালেদা জিয়ার স্বপ্নের বাংলাদেশ নির্মাণে সবাইকে এক হয়ে কাজ করতে হবে। এ ধরনের কর্মসূচি আরও চলমান থাকবে বলেও জানান বক্তারা। বাংলাদেশের জনগণের প্রত্যেকটি মানুষের 18 কোটি লোকের অন্তরে প্রাণের স্পন্দন আমাদের প্রয়াত নেত্রী, 3 বারের সাবেক প্রধানমন্ত্রী পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন।
আমরা অন্তঃস্থল থেকে ওনার জন্য দোয়া করব এবং রুহের মাগফিরাত করে আল্লাহ যেন ওনাকে জান্নাতের উঁচু মাকাম দান করেন। এনইআইআর ব্যবস্থা চালুর প্রতিবাদে সারা দেশে দোকান বন্ধ রেখেছে মুঠোফোন ব্যবসায়ীরা। শুক্রবার রাজধানীর বসুন্ধরা সিটি কমপ্লেক্স ও মোতালে প্লাজা ঘুরে দেখা যায় স্মার্টফোন ও গ্যাজেট ব্যবসায়ীদের সংগঠন মোবাইল বিজনেস কমিউনিটি পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী দোকান বন্ধ রেখেছে ব্যবসায়ীরা। এ সময় মার্কেটে গিয়ে ফিরে যান অনেকে। মোবাইল ব্যবসায়ীরা বলেছেন এতে মূলত গ্রাহকই ভোগান্তির শিকার হচ্ছেন। এনইআইআর ব্যবস্থা তুলে না নেওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে। এর আগে কর ফাঁকি রোধ এবং অবৈধ ও নিম্নমানের হ্যান্ডসেট আমদানি বন্ধ করতে সরকার এনইআইআর পদ্ধতি চালুর উদ্যোগ নেয়। এদিকে বিটিআরসি ভবনে বৃহস্পতিবার হামলার ঘটনায় ৫৪ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত ৫ থেকে ৬০০ জনের নামে মামলা হয়েছে। সরকার এই জিনিসটা সমাধান করা উচিত, কারণ আমরা যারা সাধারণ, আমাদের তো মোবাইলের চাহিদা থাকতেই পারে, মোবাইল সমস্যা, মোবাইল প্রয়োজন আছে। সো এটা আসলে আপনাদের মাধ্যমে আমরা চাই আপনারাও এটা জানান সরকারকে, এটা সমাধান করে যাতে। আমাদের উচ্চ পর্যায়ের থেকে কোনো নির্দেশনা নেই, যতদিন পর্যন্ত আমাদের এটা কোনো সুরাহা না হয় অনির্দিষ্টকালের জন্য, এটা আরও বড় থেকে বৃহত্তর যেতে পারে। মাস জুড়ে তো বটেই, তবে জানুয়ারি মাসের 15 তারিখ পর্যন্ত তীব্র শীত অনুভব করবেন রাজধানীবাসী। একই সাথে থাকতে পারে ঘন থেকে মাঝারি আকারের কুয়াশা। একই সাথে চলতি মাসে রাজধানীতে মৃদু শৈত্যপ্রবাহের সম্ভাবনার কথাও জানিয়েছে ঢাকা আবহাওয়া অফিস। ভোর থেকেই রাজধানী ঢেকে আছে ঘন কুয়াশায়, বইছে কনকনে ঠান্ডা বাতাস। বিপাকে পড়েছে শিশু, বয়োজ্যেষ্ঠ, দিনমজুর সহ খেটে খাওয়া রাজধানীবাসী। তবে জানুয়ারি মাসে জুড়ে শীতের তীব্রতা থাকলেও দিনের বেলা তুলনামূলক কম শীত অনুভব হবে বলেও জানায় আবহাওয়া অধিদপ্তর। আগামী কয়েকদিনে আবার শীতের অনুভূতি আরেকটু বাড়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু সেই রকম যে শৈত্যপ্রবাহ এবং 4-5-এ নেমে আসে উত্তরবঙ্গে সেরকম সম্ভাবনা নাই আপাতত। তবে তীব্র শৈত্যপ্রবাহ হওয়ার জানুয়ারি মাসে একটা হওয়ার সম্ভাবনা রয়েছে। আজকে অনেক জায়গায় তাপমাত্রা বেড়েছে, তো আগামীকালকেও রাতের তাপমাত্রা অনেকটা কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে এবং দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে। শরীয়তপুরের ডামুড্ডায় ব্যবসায়ী ও পল্লী চিকিৎসক খোকন চন্দ্র দাসকে ছুরিকাঘাত করে এবং শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে হত্যা চেষ্টার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার রাতে খোকন চন্দ্র দাসের বাবা পরেশ চন্দ্র দাস বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলায় 3 জনকে আসামি করা হয়েছে। তারা হলেন সোহাগ খান, রাব্বি মোল্লা ও পলাশ সর্দার। অভিযুক্ত 3 জনই ডামুড্ডা উপজেলার কনেশ্বর ইউনিয়নের বাসিন্দা। এর আগে বুধবার রাত 9:15টার দিকে ডামুড্ডার কনেশ্বর ইউনিয়নের কেউর ভাঙ্গা এলাকায় পূর্ব পরিকল্পিতভাবে খোকন চন্দ্র দাসের উপর হামলা চালানো হয়। দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করার পর শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ পরিবারের সদস্যদের। ঘটনার তদন্ত চলছে এবং আসামিদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে বলে জানিয়েছে ডামুড্ডা থানা পুলিশ। কুষ্টিয়া শহরের বড় বাজারে একটি মার্কেটে আগুনের ঘটনা ঘটেছে। শুক্রবার বেলা 12টায় মার্কেটের নিউ সাদিয়া ট্রেডার্স নামের একটি কসমেটিক্সের গোডাউনে আগুন লাগে। খবর পেয়ে কুষ্টিয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় 30 মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। গোডাউনটিতে মনোহারি কসমেটিক্স ও খেলনা সহ বিভিন্ন ধরনের মালামাল মজুদ ছিল। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডে 40 লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। তবে আগুন লাগার সঠিক কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। ফায়ার সার্ভিস জানায় আগুন লাগার কারণ তদন্ত করে দেখা হচ্ছে। কুষ্টিয়ার দৌলতপুরে উদ্ধার হওয়া একটি পরিত্যক্ত মর্টার শেল নিরাপদে ধ্বংস করেছে সেনাবাহিনী। বিকেল 3টায় দৌলতখালী গ্রামের একটি নির্জন মাঠে বিস্ফোরণের মাধ্যমে শেলটি
নিষ্ক্রিয় করা হয়। যশোর ক্যান্টনমেন্ট থেকে আসা সেনাবাহিনীর একটি ডিসপোজাল টিম এই কার্যক্রম পরিচালনা করে। বিস্ফোরণের সময় বিকট শব্দে এলাকায় আতঙ্ক সৃষ্টি হলেও সেনাবাহিনীর সার্বিক নিরাপত্তা ব্যবস্থায় পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে। এর আগে বৃহস্পতিবার রাত 7টার দিকে দৌলতপুর উপজেলার সদর ইউনিয়নের দৌলতখালী গ্রামে অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার মরহুম আসমত উল্লাহর বসতবাড়ি থেকে মর্টার শেলটি উদ্ধার করে পুলিশ। শেলটির উচ্চতা প্রায় 24 ইঞ্চি ও ওজন প্রায় 18 কেজি। এটি 1971 সালের মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। চট্টগ্রামে ঝাঁকজমকভাবে অনুষ্ঠিত হলো বেকম্যান বিস্কুট ফেস্টিভ্যাল। নগরের সিআরবি এলাকায় ব্যতিক্রম ধর্মী ফেস্টিভ্যালের আয়োজন করেছে আকিজ বেকার্স লিমিটেড। শুক্রবার বিকেলে উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির এক্সিকিউটিভ ডিরেক্টর শফিকুল ইসলাম তুষার। অনুষ্ঠানে ব্যতিক্রমী খেলাধুলা ও আড্ডায় মাতেন অংশগ্রহণকারী নানা শ্রেণী পেশার মানুষ। এছাড়া বিকেলে সিআরবিতে ঘুরে আসা পর্যটকরা আনন্দে মাতেন। আকিজ বেকার্সের কর্মকর্তারা জানান, ভোক্তাদের হাতে গুণগত মানসম্পন্ন পণ্য তুলে দিতে চায় আকিজ। পুষ্টিগুণ সমৃদ্ধ বেকারি পণ্য তৈরি করা এই প্রতিষ্ঠানটির লক্ষ্য। এরই ধারাবাহিকতায় সারা দেশে বেকম্যান বিস্কুট ফেস্টিভ্যাল করার কথাও জানান কর্মকর্তারা। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ইরান জুড়ে চলমান বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষে 6 জন প্রাণহানির ঘটনায় কড়া হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ট্রুথ সোশ্যালে দেয়া বার্তায় ট্রাম্প বলেন, ইরান সরকার শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের হত্যা করলে তাদের উদ্ধারে এগিয়ে যাবে যুক্তরাষ্ট্র। এই লক্ষ্যে মার্কিন সামরিক বাহিনী পুরোপুরি প্রস্তুত বলেও হুমকি দিয়েছেন তিনি। চরম অর্থনৈতিক সংকটের মধ্যে গেল 29 ডিসেম্বর ধর্মঘটের ডাক দেন তেহরানের দোকান মালিকরা, যা এখন গোটা দেশে ছড়িয়ে পড়েছে। বিশৃঙ্খলা সৃষ্টি ও সরকারি সম্পদ নষ্ট করার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে 30 জনকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি অফিস ও ব্যাংক বন্ধ ঘোষণা করা হয়েছে। আফগানিস্তানে ভারী বৃষ্টি ও তুষারপাতে অন্তত 17 জনের প্রাণহানি হয়েছে। আহত হয়েছেন অনেকে। নিহতদের মধ্যে 3 জনই একই পরিবারের, যাদের মধ্যে আছেন 2 জন শিশু। হেরাত অঞ্চলের কাবকানে ছাদ ধসে পড়ে মৃত্যু হয়েছে তাদের। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বলছে, আকস্মিক বন্যায় অন্তত 1800 পরিবার এর ভোগান্তিতে আছে। দুর্যোগ কবলিতদের সহায়তায় প্রায় $200 কোটি সহায়তা দেওয়ার চেষ্টা করছে জাতিসংঘ। গেল বছর আগস্ট মাসে আফগানিস্তানে 6.0 মাত্রার ভূমিকম্প আঘাত হানে, যার ফলে 1400 জনেরও বেশি মানুষ নিহত হয়। 2025 সালে গাজা উপত্যকার হতাহত অবকাঠামো এবং অর্থনৈতিক ক্ষয়ক্ষতির চিত্র প্রকাশ করেছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। প্রতিবেদনে বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক ধ্বংসযজ্ঞের কথা উঠে এসেছে। ইসরায়েলি সামরিক অভিযানে গেল 1 বছরে প্রায় 24 লাখ গাজাবাসী ক্রমাগত ক্ষতিগ্রস্ত হয়েছে। ধ্বংস ও নষ্ট হয়েছে উপত্যকার প্রায় 90% ভবন। গাজার প্রায় 55% ভূখণ্ড নিয়ন্ত্রণ করছে ইসরায়েলি বাহিনী। 2025 সালে গোটা উপত্যকায় বিস্ফোরক ফেলেছে 1,12,000 টন। অন্তত 22টি হাসপাতালের কার্যক্রম বন্ধ হয়ে গেছে। সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে 30টি শিক্ষা প্রতিষ্ঠান এবং স্কুল। ক্ষতিগ্রস্ত 95% স্কুল। 80%-রও বেশি কৃষিজমি ধ্বংস হয়েছে। যুক্তরাষ্ট্রে ব্যাপক চাপের মুখে এবার সুর নরম করলেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো। ওয়াশিংটনের সঙ্গে উত্তেজনার নিরসনে সরাসরি সংলাপে বসতে প্রস্তুত বলে জানিয়েছেন তিনি। স্থানীয় সময় বৃহস্পতিবার ভেনেজুয়েলার রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া সাক্ষাৎকারে মাদুরো বলেন, মাদক পাচার ও জ্বালানি তেল সংক্রান্ত সংকট নিরসনে মার্কিন প্রশাসনের সঙ্গে যে কোনো সময় ও যে কোনো স্থানে আলোচনায় বসতে তিনি প্রস্তুত। এদিকে 3 মাস ধরে ক্যারিবীয় সাগর ও পূর্ব প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মাদক পাচার বিরোধী অভিযান চালাচ্ছে মার্কিন সেনারা। গত 2 সেপ্টেম্বর থেকে চলমান অভিযান এ পর্যন্ত প্রাণহানির সংখ্যা 110 জন ছাড়িয়েছে।
নতুন বছরের প্রথম দিনেই ভয়াবহ আগুনে পড়ল নেদারল্যান্ডসের আমস্টারডামে অবস্থিত ঐতিহাসিক একটি গির্জা। 1872 সালে নির্মিত এই গির্জাটি আমস্টারডাম শহরের ইতিহাসের অংশ ছিল। অগ্নিকাণ্ডে গির্জার বিশাল একটি অংশ পুড়ে ছাই হয়ে গেছে। ভয়াবহ আগুনে ধসে পড়েছে গির্জাটির সুউচ্চ একটি টাওয়ার। শহরের কেন্দ্রীয় ভন্ডেল পার্কের কাছে নব্য গথিক গির্জাটিতে স্থানীয় সময় মধ্যরাতে আগুন লাগে। পরে দমকল বাহিনীর কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনের সূত্রপাত সম্পর্কে তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এদিকে দেশটিতে বর্ষবরণ উদযাপনে আতশবাজি পোড়াতে গিয়ে প্রাণ হারিয়েছে দুজন। আহত হয়ে হাসপাতালে ভর্তি আরও বেশ কয়েকজন। কয়েকটি স্থানে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় জনতা। চীনা নাগরিকদের জন্য ভিসা মুক্ত ভ্রমণের অনুমতি দিয়েছে তুরস্ক। প্রেসিডেন্টের একটি অধ্যাদেশ সরকারি গ্যাজেট আকারে প্রকাশ করে দেশটি, যা কার্যকর হয়েছে 2 জানুয়ারি থেকেই। প্রেসিডেন্ট এরদোয়ানের স্বাক্ষরিত অধ্যাদেশ অনুসারে 180 দিনের মধ্যে 90 দিন পর্যন্ত অবস্থানের সুযোগ পাবেন সাধারণ পাসপোর্টধারী চীনা ভ্রমণকারীরা। এক্ষেত্রে তাদের ভিসার প্রয়োজন হবে না। 2 দেশের মধ্যে বাণিজ্য ও পর্যটন খাত সম্প্রসারণের লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সম্প্রতি তুরস্কের দ্রুত বর্ধনশীল খাতের একটি হয়ে উঠেছে পর্যটন শিল্প। দেশটির সরকারি তথ্য বলছে 2024 সালে তুরস্কে চীনা দর্শনার্থীদের সংখ্যা ছিল 65% বেশি। মেক্সিকোর গুয়েরোরো রাজ্যে 6.5 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে কেঁপে ওঠে দেশটির রাজধানী মেক্সিকো সিটি সহ পার্শ্ববর্তী বেশ কয়েকটি রাজ্য। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউজিএস জানায়, স্থানীয় সময় সকালে 35 কিলোমিটার গভীরে উৎপন্ন ভূমিকম্পটি গুয়েরেরোতে আঘাত হানে। এ সময় অনেক স্থানে সতর্কতামূলক অ্যালার্ম বেজে ওঠে। মুহূর্তেই রাস্তায় নেমে আসে সাধারণ মানুষ। তবে এই ঘটনায় কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এদিকে ভূকম্পনের সময় একটি অনুষ্ঠানে ভাষণ দিচ্ছিলেন মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শাইনবাউম। হঠাৎ কম্পন অনুভূত হওয়ায় অনুষ্ঠান স্থল ত্যাগ করেন অতিথিরা। ঘরের মাঠে নতুন বছরে আন্তর্জাতিক সিরিজের সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দেশের মাটিতে 2026 মৌসুমে বাংলাদেশে এসে খেলবে পাকিস্তান, নিউজিল্যান্ড, ভারত, অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দল ক্রিকেট। বাংলাদেশের প্রথম সিরিজটি খেলবে পাকিস্তানের বিপক্ষে। 3 ম্যাচের ওয়ানডে সিরিজে খেলতে পাকিস্তান বাংলাদেশে আসবে 9 মার্চ। এরপর 13 এপ্রিল 3টি ওডিআই ও 3 ম্যাচের টি20 সিরিজ খেলতে বাংলাদেশে আসবে নিউজিল্যান্ড। পরের সিরিজটি খেলতে দ্বিতীয় ধাপে 4 মে বাংলাদেশে আসবে পাকিস্তান। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে এবার 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলবে তারা। এরপরে বাংলাদেশের বিপক্ষে 3টি ওডিআই ও 3 ম্যাচের টি20 সিরিজ খেলতে 2 জুন ঢাকায় আসবে অস্ট্রেলিয়া। একদিনের ও টি20 সিরিজ খেলতে আগস্টের 28 তারিখে ঢাকায় আসবে ভারত। 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে 18 অক্টোবর বাংলাদেশে পৌঁছবে ওয়েস্ট ইন্ডিজ। এছাড়া এই বছরের মে মাসে বাংলাদেশে এই দলের বিপক্ষে 2টি 4 দিনের ম্যাচ ও 3টি 1 দিনের সিরিজ খেলতে বাংলাদেশে আসবে শ্রীলঙ্কা এই দল। যুব বিশ্বকাপের জন্য আজিজুল হাকিম তামিমকে অধিনায়ক করে 15 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। যুব এশিয়া কাপ যে দল ছিল সেখান থেকে পরিবর্তন এসেছে মাত্র একটি। এবারে স্কোয়াডে জায়গা পেয়েছেন আল ফাহাদ, বাদ পড়েছেন মোহাম্মদ সবুজ। বাকি 14 জনের সবাই ছিলেন এশিয়া কাপের দলে। জায়গা হারালেও স্ট্যান্ড বাই হিসেবে রয়েছেন সবুজ। এছাড়া স্ট্যান্ড বাই হিসেবে থাকবেন আব্দুর রহিম, দেবাশিস সরকার, রাফিউজ্জামান রাফি, ফারহান শাহরিয়ার, সঞ্জিত মজুমদার, ফারহান আহমেদ আলিফ। বিশ্বকাপের দলে সহ অধিনায়কের দায়িত্ব পালন করবেন জাওয়াদ আবরার। জানুয়ারিতে জিম্বাবুয়ে ও নামিবিয়াতে শুরু হতে যাওয়া যুব বিশ্বকাপের জন্য রোববার রাতে বাংলাদেশ ছাড়বেন দলে থাকা সবাই। এইডেন মার্করামকে অধিনায়ক করে টি20 বিশ্বকাপের জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। দলের সাথে প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে যাচ্ছেন 7 জন ক্রিকেটার। লম্বা সময় পর চোট কাটিয়ে ফিরেছেন প্রোটিয়া পেসার কাগিজো রাবাদা।
পেস বোলিংয়ে শক্তি প্রদর্শন করে ঘোষণা করা দলে আছেন লুঙ্গি এনগিডি, এনরিক নরকিয়া, করবিন বশ ও কোয়েনা মাফাকা। দলে জায়গা পেয়েছেন টনি ডি জর্জি, দেওয়াল বেভিস, জেসন স্মিথরা। অলরাউন্ডার হিসেবে বিশ্বকাপে যাচ্ছেন ডোনেভান ফেরেইরা ও জর্জ লিন্ডে। দলে জায়গা পেয়েছেন উইকেট রক্ষক ব্যাটার কুইন্টন ডিকক। এছাড়া দলে আছেন কেশব মহারাজ ও ডেভিড মিলারও। অ্যাশেজের সবশেষ টেস্টের স্কোয়াডে 2 পরিবর্তন এনেছে অস্ট্রেলিয়া। চলতি অ্যাশেজে প্রথমবারের মতো দলে এসেছেন স্পিনার শোয়েব বশির। সিরিজের শেষ টেস্টের জন্য 12 সদস্যের এই স্কোয়াডে জায়গা পেয়েছেন ম্যাথিউ পটস। মেলবোর্নে বক্সিং ডে টেস্টের পর ইনজুরির কারণে একাদশ থেকে ছিটকে যান গার্স অ্যাটকিনসন। আরেক পেসার জফরা আর্চারও ইনজুরিতে আক্রান্ত। অনেকটা বাধ্য হয়েই 10 টেস্ট খেলা ম্যাথিউ পটসকে সিডনি টেস্টের জন্য উড়িয়ে এনেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। আর সিডনির স্পিন সহায়ক পিচ বিবেচনায় স্কোয়াডে যুক্ত হয়েছেন 19 টেস্ট খেলা শোয়েব বশির। সিরিজে এরই মাঝে 3-1 ব্যবধানে এগিয়ে থেকে অ্যাশেজ নিজেদের কাছেই রেখে দিয়েছে অস্ট্রেলিয়া। আফ্রিকান নেশনস কাপে বাজে পারফরম্যান্সের জেরে পুরো জাতীয় দলকে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করেছেন গেবনের ক্রীড়ামন্ত্রী সিমপ্লিস দেজিরে মাম্বুলা। একই সঙ্গে কোচিং স্টাফদের সবাইকে বরখাস্ত করেছেন তিনি। আলাদাভাবে নিষিদ্ধ করা হয়েছে 2 অভিজ্ঞ ফুটবলার পিয়েরে এমেরিক অমামেয়াং ও ব্রুনো একুয়েলে মাঙ্গাকে। চলমান আফ্রিকান নেশনস কাপে রীতিমতো ভরাডুবি হয়েছে গেবনের। গ্রুপ পর্বের 3 ম্যাচেই হেরেছে তারা। নিজেদের শেষ ম্যাচে আইভরি কোস্টের কাছে 3-2 গোলে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে দলটি। এর আগে র্যাঙ্কিংয়ের 102তম দল মোজাম্বিকের কাছেও একই ব্যবধানে হারে তারা। এমন ফলাফলের পরই ক্ষুব্ধ হয়ে এমন সিদ্ধান্ত নেন গেবনের ক্রীড়ামন্ত্রী। তবে সরকারি এমন হস্তক্ষেপের কারণে সমস্যায় পড়তে পারে দেশটির ফুটবল। সদস্য সংস্থাগুলোর কাছে সরকারি হস্তক্ষেপের বিরুদ্ধে ফিফা সবসময় কড়া অবস্থানে থেকেছে। ফলে দ্রুত এই সমস্যার সমাধান না ঘটলে গেবনের সদস্যপদ স্থগিত করতে পারে ফিফা। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।